আরজিকর কাণ্ডে নয়া মোড়, 4 পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। সন্দীপ ঘনিষ্ঠ আশিস পান্ডের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক অভিযোগ সিবিআইয়ের। হাউস স্টাফ নিয়োগে কাটমানি। আরজিকর কাণ্ডের ঘটনার দিন বারবার কাকে ফোন করেছিলেন সিবিআইয়ের হাতে এবারে এলো সন্দীপ ঘোষের কল লিস্টের রেকর্ড। শোরগোল পড়ে গেল বাংলায়। পদ হারিয়ে বেকায়দায় পড়লেন প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত। হতে পারে 2 বছরের জেল পর্যন্ত। কিন্তু কেন জানুন। আর কোনোদিনও ফিরবে না মেয়ে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বাড়ির সামনে ধর্নায় বসবেন নিহত চিকিৎসকের বাবা মা। ঘর ছাড়া হয়ে গেলেন কেজরিওয়াল। বৃদ্ধ মা বাবার হাত ধরে কোথায় উঠলেন তিনি। গঙ্গায় তলিয়ে গেল বাড়ি থেকে চাষের জমি। ফের ভাঙন আতঙ্ক মুর্শিদাবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে আসছে বিস্তারিত সংবাদে। আরজিকর কাণ্ডে এবার পুলিশের 4 আধিকারিককে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় টালা থানার এক মহিলা সহ 4 পুলিশ আধিকারিক সিবিআই দপ্তরে এসেছেন। আরজিকর কাণ্ডে নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা সেটাই জানতে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে এক মহিলা সহ 4 পুলিশ আধিকারিককে। সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে এলেন টানা থানার এক মহিলা সহ 4 পুলিশ আধিকারিক। সিবিআই সূত্রের খবর, এর আগেও সিবিআই এর তদন্তকারীরা আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করছেন। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডে আর্থিক দুর্নীতির মামলায় বৃহস্পতিবার আশিস পান্ডেকে গ্রেপ্তার করেছে সিবিআই। সূত্রের খবর, সন্দীপ ঘোষের ডান হাত ছিলেন আশিস পান্ডে। চিকিৎসক অভিজ্ঞদের ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন তিনি। 9ই আগস্ট আরজিকরে উদ্ধার করা হয় তরুণী চিকিৎসকের দেহ। সেদিন বিধাননগর এলাকার একটি হোটেলে এসে উঠেছিলেন আশিস পান্ডে। কেন ওই দিন হোটেলে চেক ইন করেছিলেন তৃণমূল নেতা? 10 তারিখ তিনি হোটেল থেকে বের হন কখন? কি উদ্দেশ্যে দেখিয়ে তিনি ছিলেন হোটেলে? হঠাৎ সেদিন হোটেল ভাড়া করে থাকার কি কারণ? আশিসের পরিচয়, ঠিকানা এবং যাবতীয় তথ্য জানতে হোটেল কর্মীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা আজ এই ভিডিওটায় 7000 লাইক এবং 5000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন। তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। আরজিকর মেডিকেলে দুর্নীতি, গ্রেপ্তার টিএমসিপি নেতা আশিস পান্ডে। টিএমসিপি নেতা আশিস পান্ডের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক অভিযোগ সিবিআইয়ের। অযোগ্য হওয়া সত্ত্বেও সন্দীপ ঘোষের সমর্থনে হাউস স্টাফ হয়েছিলেন আশিস। সন্দীপ ঘোষের পৃষ্ঠপোষকতায় ছিলেন আশিস পান্ডে। চিকিৎসক ও ছাত্রদের হুমকি দিতেন আশিস পান্ডে। সিনিয়র ডাক্তারদের প্রত্যন্ত এলাকায় বদলির হুমকি দিতেন। হাউস স্টাফ নিয়োগের জন্য কাটমানি নিতেন আশিস পান্ডে। 42 দিন টানা কর্মবিরতির পর 10 দিন আংশিক কাজ করার পর ফের পূর্ণাঙ্গ কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। সোমবার থেকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে আবার ফিরেছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। আন্দোলনকারী এক জুনিয়র চিকিৎসক বলেন, অভয়ার ন্যায় বিচার সিবিআই এবং সুপ্রিম কোর্টের অধীনে আছে। এর বাইরে বাকি যে কটা দাবি সেগুলো সরকার যখন ইচ্ছে একটা অর্ডার পাশ করলেই পূর্ণ করে দিতে পারে। যেই মুহূর্তে বাকিগুলো পূর্ণ হয়ে যাবে আমরা আন্দোলন বাকিটা চালিয়ে যাব। কিন্তু কর্মবিরতি তুলে নেব, বাকি দাবি মেনে না নেওয়া অবধি কর্মবিরতি চলবে। প্রথম দফায় জুনিয়র ডাক্তারদের পূর্ণাঙ্গ কর্মবিরতিতে সম্পূর্ণ সায় থাকলেও এবার তারা ফের কর্মবিরতি শুরু করার পর তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পরামর্শ দিয়েছেন সিনিয়র চিকিৎসকদের একাংশ। চিকিৎসক কুণাল সরকার বলেন, মানুষের অসুবিধে না করে সরকারি হাসপাতালে যেন 70 দশকে ট্রেড ইউনিয়ন না হয়ে যায়। দুটো পাথর খসলে উত্তাপ বেরোয় ঠিকই, কিন্তু পাথর ক্ষয়ে যায়। বুধবার দুপুরে যখন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে হাঁটেন জুনিয়র চিকিৎসকেরা, তখন এক সময় যাদবপুর বিশ্ববিদ্যালয় কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে আন্দোলন জারি রাখলেও কাজে ফেরার পরামর্শের কথা শোনা গেল বিশিষ্টদের একাংশের গলায়। আরজিকর কাণ্ডের তদন্তে ফের চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। খুন ও ধর্ষণের ঘটনা জানাজানির পর ধামাচাপা দিতে একাধিক ফোন করেছিলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। ফোনের কল ডিটেলস থেকে আদালতে দাবি সিবিআইয়ের। সূত্রের খবর,
ফোন কলের ডিটেলস রিপোর্ট ইতিমধ্যে এসেছে তদন্তকারীদের হাতে। তা থেকেই তারা এই দাবি করছে। প্রসঙ্গত, শুরু থেকেই এই ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়েছে আরজিকর কর্তৃপক্ষ তথা অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা। প্রশ্ন উঠেছে কলকাতা পুলিশের তদন্ত নিয়ে। পরবর্তী গ্রেপ্তারও হয়েছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। প্রথমে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেও পরবর্তীতে সন্দীপ ঘোষকেও খুন ধর্ষণের মামলায় গ্রেপ্তার করা হয়। অভিযোগ, খুন ধর্ষণের ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা হয়েছে বারবার। অভিযোগ, প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল জোরালোভাবেই। আর কারা তা করল, কেন আত্মহত্যার কথা বলা হলো, কাদের হাতের পেছনে, তাই খোঁজার চেষ্টা করছে সিবিআই এর তদন্তকারী আধিকারিকেরা। এছাড়াও ঘটনার দিন হাসপাতালে বেশ কিছু বহিরাগতদের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। একাধিক নামজাদা চিকিৎসকের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অনেকে ইতিমধ্যে তলবও করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। অন্যদিকে এদিন আদালতে ফের সন্দীপ ও অভিজিৎকে 14 দিনের জেল হেফাজতে পাঠানোর আবেদন করা হয় সিবিআই এর তরফে। কলকাতা পুলিশ কমিশনারের পদ হারানোর পর থেকে ক্রমশ চাপ বাড়ছে বিনীত গোয়েলের ওপর। বিশেষ করে আরজিকর মেডিকেলের নির্যাতিতার নাম প্রকাশ করার অভিযোগে সুপ্রিম কোর্ট পদক্ষেপ করতে বলেছে তার বিরুদ্ধে। এই অবস্থায় সেই অভিযোগে কলকাতা হাইকোর্টে বিনীত গোয়েলের বিরুদ্ধে শুরু হতে চলেছে শুনানি। সেজন্য ইতিমধ্যে মামলাকারী আইনজীবীকে কলকাতা হাইকোর্ট রাজ্যের আইনজীবীকে নোটিশ পাঠাতে নির্দেশ দিয়েছে। গত 1 অগাস্ট আরজিকর কাণ্ড প্রকাশ্যে আসার দিন সংবাদ মাধ্যমের সামনে একাধিকবার নির্যাতিতা নিহত মহিলা চিকিৎসকের নাম উচ্চারণ করেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বিষয়টি সুপ্রিম কোর্টে উত্থাপন করেন কয়েকজন আইনজীবী। এই ঘটনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরুর দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টেও দায়ের করা হয় মামলা। কিন্তু বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকার বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ করতে অস্বীকার করে দেন কলকাতা হাইকোর্ট। চলতি সপ্তাহে বিষয়টি ফের সুপ্রিম কোর্টে উত্থাপিত হলে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রাজ্যকে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করার নির্দেশ দেন। এরপর ফের হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীর আইনজীবী মহেশ জেঠমালানি। আদালতকে তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশের পর হাইকোর্টে মামলাটির শুনানি শুরু করতে কোনো বাধা নেই। প্রধান বিচারপতি টি.এস. শিবগানমকে দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেছেন। সোমবার মামলাটির শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। রাজ্যের আইনজীবীকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি। এই অভিযোগে দোষী প্রমাণিত হলে বিনীত গোয়েলের 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বলে রাখি, নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার অভিযোগ রয়েছে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এই বাংলার কারা উৎসবে ফিরবেন, কারা ফিরবেন না জানা নেই, কিন্তু এই বাড়িতে আর কোনোদিন উৎসবের আলো জ্বলবে না, পুজো হবে না, ঢাক বাজবে না, সন্তান ফিরবে না, আরাধনাও হবে না। আজ আরজিকরে নিহত চিকিৎসকের বাড়িতে শুধুমাত্র শূন্যতা, হাহাকার আর বিচারের আশা। পুজো যত এগিয়ে আসছে, মেয়েটা স্মৃতি ততই ফিরে আসছে বাবা মায়ের চোখে জল। গত বছর পুজোয় নবমীর রাত আর দশমীর সারাদিন হাসপাতালে ছিল। রোগীর সেবাই ছিল ওর কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। মা বললেন, ছোটবেলা থেকেই মানুষকে ভীষণ ভালোবাসত। ডাক্তার হওয়াটাও ছিল ওর স্বপ্ন। এমবিবিএস শেষ করে মেডিসিনে পড়তে চেয়েছিল। আরজিকরের সুযোগ পেয়ে খুব খুশি হয়েছিল, কিন্তু ওখানেই বলি হতে হবে বুঝিনি। এবার আর দুর্গা প্রতিমা আসবে না এই বাড়িতে। পুজোর দিনগুলোতে বাড়ির সামনে অবস্থান মঞ্চ করবেন নিহত চিকিৎসকের বাবা মা। আমরাও পথে নামব, মঞ্চ বানিয়ে থাকব, ডাক্তাররাও পাশে থাকবেন, মেডিকেল ক্যাম্প করবেন। মা বললেন, আমার মেয়ে 8 তারিখ ডিউটিতে গিয়েছিল, কিন্তু 9 তারিখে যে ফোন এলো তা ছিল জীবনের সবচেয়ে কষ্টের। প্রশাসনের শুভ বুদ্ধি হোক, আর কোনো বাবা মাকে যেন এমন দুঃখ সহ্য করতে না হয়। ঘরছাড়া অরবিন্দ কেজরিওয়াল। আর দিল্লির মুখ্যমন্ত্রী নন কেজরিওয়াল, নিজেই ইস্তফা দিয়েছেন এই পদ থেকে। আর মুখ্যমন্ত্রী পদ ছাড়তেই ফাঁকা করতে হল সরকারি বাসভবন। আজ শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্ত্রী সুনিতা, 2 সন্তান ও বৃদ্ধ বাবা মাকে নিয়ে সরকারি বাংলো ছাড়তে বাধ্য হলেন। 6 নম্বর ফ্ল্যাগস্টাফ রোডে সরকারি বাসভবনে এতদিন থাকতেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ায় সরকারি বাংলোতেও আর থাকার অধিকার নেই কেজরিওয়ালের। নিয়ম মেনে আজ সেই সরকারি বাসভবন ফাঁকা করে দেন কেজরিওয়াল। বৃদ্ধ মা বাবা, স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে বেরিয়ে আসেন তিনি। জানা গিয়েছে, এবার কেজরিওয়ালের নতুন ঠিকানা হবে লুটিয়েন্স জোন। দলের সদস্য তথা রাজ্যসভার সাংসদ অশোক মিত্তলের সরকারি বাসভবনে থাকবে কেজরিওয়াল পরিবার।
একাধিক আপ নেতাই দলের সুপ্রিমো কেজরিওয়ালের জন্য নিজের বাড়ির দরজা খুলে দিয়েছিলেন। এর মধ্যে মান্ডি হাউসের কাছে অশোক মিত্তলের সরকারি বাসভবনকে বেছে নেন। উল্লেখ্য, পাঞ্জাব থেকে রাজ্যসভার সাংসদ অশোক মিত্তল সেন্ট্রাল দিল্লিতে তার বাসভবন। এদিন যখন বাসভবন ছেড়ে বেরিয়ে আসছিলেন কেজরিওয়াল, তিনি সকল কর্মীদের জড়িয়ে ধরেন। স্ত্রী সুনিতাকেও চোখের জল মুছতে দেখা যায়। কর্মীদের জড়িয়ে ধরে বিদায় জানান তিনি। শুক্রবার সকাল থেকে ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের শিকদারপুর গ্রাম। গঙ্গার জলস্তর বৃদ্ধি হতেই গঙ্গায় তলিয়ে গেল একাধিক বাড়ি। তলিয়ে গিয়েছে প্রচুর পরিমাণে গাছপালা এবং ফাঁকা জমি। এলাকা জুড়ে যেন আতঙ্কের ছবি। গঙ্গা গর্ভে বাড়ির যাবতীয় সরঞ্জাম তলিয়ে যাওয়ায় কান্না ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। আশেপাশের একাধিক পরিবার বাড়ির শেষ সম্বলটুকুনি নিয়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন। গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের দাবি, কয়েকদিন ধরে লাগাতার জলস্তর কমলে গত দুদিন থেকে ব্যাপক পরিমাণে বেড়েছে গঙ্গার জল। যেভাবে জল বাড়ছে তাতে ভাঙনের আতঙ্ক আর উদ্বেগ আরও ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। তবে দুর্যোগ থেকে এখনই মিলবে না রেহাই। আজ উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, যার জেরে জারি হতে পারে দক্ষিণবঙ্গে একাধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুজোতে দুর্যোগের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শনিবার মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজকের মতন সংবাদ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান। ধন্যবাদ।